যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঢাকা কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি হবে। তার এমন মন্তব্যে উপমহাদেশের ভূরাজনীতিতে নতুন এক চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছে, যার মধ্যে দিয়ে এই অঞ্চলে চীনের বন্ধু কিংবা শত্রু সবাই দোরগোড়ায় আগ্রাসী বিশ্বশক্তির উপস্থিতি উপলব্ধি করতে শুরু করেছে। হঠাৎ কেন চীনের রাষ্ট্রদূত ঢাকার প্রতি এমন কড়া ভাষায় বার্তা দিলেন, এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। যেখানে কোয়াডের পক্ষ থেকে সদস্যদের বাড়ানোর কোনো পরিকল্পনার কথা আপাতত জানা যায়নি, সেই পরিপ্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের এক অনলাইন আয়োজনে চীনা দূতের কড়া ভাষায় মন্তব্য বাংলাদেশ সহ অনেককেই অবাক করেছে। তবে এর মধ্যে দিয়ে চীনের নয়া কূটনৈতিক স্টাইল বা ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে সেটা স্পষ্ট। চীন সাধারণত তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে থাকে, কিংবা অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ ভূমিকা রাখলে, হস্তক্ষেপ করার চেষ্টা করলে চীনের জবাব বেশ রূঢ় হয়। তবে দেশটির এমন কঠোর অবস্থান, রূঢ় ভাষা ইদানিং নিজ সীমানা ছাড়িয়ে অন্য দেশগুলোর প্রতিও দেখা যাচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ কোয়াড নিয়ে বাংলাদেশের প্রতি সতর্ক বার্তা। 70-এর দশকের শেষ দিকে যখন দেং জিয়াওপিং চীনে অর্থনৈতিক সংস্কার শুরু করেন, ধীরে ধীরে অর্থনীতি উন্মুক্ত করতে থাকেন, তখন থেকে দেশটি আন্তর্জাতিক সহযোগিতার জোর দিতে শুরু করেছিল। ওই সময় থেকে বেইজিংয়ের কূটনীতির অন্যতম লক্ষ্য ছিল বন্ধুত্বের বিস্তার, বন্ধুর মন জয় করা এবং মানুষের মধ্যে প্রভাব বাড়ানো। তবে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরে চীনা কূটনীতিকেরা বেইজিংয়ের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিংবা সাম্প্রতিক কোনো বৈশ্বিক ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানানোর সুস্পষ্ট ম্যান্ডেট পেয়েছেন। দেং জিয়াওপিংয়ের তুলনায় কোমল কূটনীতি থেকে সরে আসে শি জিনপিংয়ের বর্তমান চীনা প্রশাসন 21 শতকে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কূটনৈতিক ধারার অন্যতম একক হল স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা দেখলেই প্রকাশ্যে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানানো। এর আগে ভারত সরকারও চীনের পক্ষ থেকে রূঢ় প্রতিক্রিয়া শুনেছে। বিশেষত দোকলাম ও লাদাখের সাম্প্রতিক সীমান্ত সংঘাতে বেইজিং এই কূটনৈতিক কৌশলের প্রয়োগ করেছে। ওই সময় চীনের সরকারি গণমাধ্যম নতুন ও সৃজনশীল উপায়ে ভারতের সমালোচনায় মেতেছিল। তবে দিল্লির এমন তিক্ত অভিজ্ঞতা থাকলেও উপমহাদেশের প্রতিবেশী দেশগুলো তা ছিল না। ভারতের প্রতিবেশী দেশগুলো বেইজিংয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলেছে। এখন তারাও বেইজিংয়ের এমন রূঢ় কূটনৈতিক আচরণের সঙ্গে পরিচিত হতে শুরু করেছে। লি জিমিং নিশ্চিত জানতেন, কোয়াড বাংলাদেশকে জোটের সদস্য হতে আমন্ত্রণ জানায়নি, কেননা চীন সরকার এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো নীতি গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। কাজেই কোয়াডের কার্যক্রম বেইজিংয়ের নিয়মিত নজরদারিতে থাকার কথা। এরপরও কড়া ভাষায় সতর্ক করার মধ্যে দিয়ে চীনা রাষ্ট্রদূত কোয়াড নিয়ে ঢাকার সামনে একটি সীমারেখা টেনে দিয়েছেন। সাম্প্রতিক সময় ঈর্ষণীয় অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বঙ্গোপসাগরে ঘিরে কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রতি চীনের সচেতন নজর রয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক সংযুক্তি, ক্রমবিকাশমান কৌশলগত সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক চীন পর্যবেক্ষণে রেখেছে। এমনকি ঢাকার সঙ্গে ওয়াশিংটন ও টোকিও সহযোগিতা বৃদ্ধির মনোভাব চীনের দৃষ্টি এড়ায়নি। বাংলাদেশের পক্ষ থেকেও চীনের উচ্চবিলাসী বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সমর্থন দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের জন্য অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের দুয়ার খুলে রেখেছে ঢাকা। কোয়াডে অংশ নেওয়া নিয়ে লি জিমিংয়ের মন্তব্য ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক সহযোগিতার পথে পা বাড়াতে বাংলাদেশকে নতুন করে ভাবাবে। এমন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা চীনের কৌশলগত কূটনীতির অন্যতম অংশ। 2007 সালের সেপ্টেম্বরের কথা নিশ্চয়ই মনে আছে। ওই সময় বঙ্গোপসাগরে 4 দেশের উদ্যোগে মালাবার মহড়ার বার্ষিক আসর বসেছিল। 90-এর দশক থেকে শুরু হওয়া এই মহড়ায় 2007 সালে প্রথমের মতো যুক্ত হয় ভারত। ওই মহড়াকে এশিয়ান ন্যাটো ঘটনার সূচনা বলে আগাম মন্তব্য করেছিল চীনের গণমাধ্যম। কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট 5টি দেশের কাছে ওই সামরিক মহড়া নিয়ে নিজেদের আপত্তির বার্তা পৌঁছে দিয়েছিল বেইজিং। ভারতে চীন সমর্থিত বাম দলগুলো বিক্ষোভ দেখিয়েছিল। চাপের মুখে তখনকার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী AK অ্যান্টনি অন্য দেশের সঙ্গে বহুপক্ষের সামরিক মহড়া বাতিল করার পথে হাঁটলেন। চীনের আপত্তি ভারতের রাজনৈতিক ও সামরিক নীতিতে প্রভাব ফেলে। 2007 সালের সেপ্টেম্বরে পরবর্তী সময়ে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে দিল্লি। মালাবার মহড়া অনেকটা দ্বিপক্ষীয় সম্পর্কে চলে যায়। যদিও মোদী সরকার ক্ষমতা আসার পর 2015 সালে জাপান ও 2020 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করে ভারত। উপমহাদেশের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে দুটি বড় পক্ষ চীন ও ভারত। প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারত অনেকটাই রাগঢাক রেখে কর্তৃত্বপূর্ণ আচরণ করে। ঐতিহাসিকভাবে ভারত এই নীতি বাস্তবায়ন করে আসছে। তবে এই অঞ্চলে চীনা কূটনীতির কৌশল পর্দার বাইরে আসতে শুরু করেছে, যা তুলনামূলক নতুন পরাশক্তি হিসেবে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষায় চীনকে অনেকটা এগিয়ে দেবে। দিল্লি বরাবর দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে মধ্যস্থতা করে আঞ্চলিক অভিজাতদের মধ্যে এমন এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। এর বিপরীতে চীনের হস্তক্ষেপ বিরোধী মনোভাব তুলনামূলক ভালো বিকল্প হিসেবে দেখতে শুরু করেছিলেন অনেকে। তবে ঢাকার প্রতি চীনের সাম্প্রতিক সতর্ক বার্তা তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।
আঞ্চলিক স্বার্থ রক্ষার প্রশ্নে চীনের কৌশলগত কূটনীতি এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কতদিন ধরে রাখবে সেটাও ভাবার বিষয়। ভারতের প্রতিবেশীদের একটি সাধারণ অভিযোগ রয়েছে, অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নিতে দিল্লির সক্ষমতা সীমিত। এক্ষেত্রে চীনের সম্পৃক্ততা তুলনামূলক দ্রুত ও কার্যকর। তবে এইসব প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা শর্তহীন নয়। অনেক সময় শর্তের বেড়াজাল সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থের বিপরীতে যায়। তবে দক্ষিণ এশিয়ার অভিজাতদের জন্য ভারতের রাজনৈতিক মহলে প্রবেশের অনেক বিকল্প রাস্তা রয়েছে। এর মধ্য দিয়ে প্রতিবেশীদের নিয়ে দিল্লির মনোভাব ও নীতির ধরন বোঝা অনেকটা সহজ হয়। এই অঞ্চলের অন্য দেশগুলো অচিরেই বুঝতে পারবে শি জিনপিংয়ের আমলে চীনের রাজনৈতিক ব্যবস্থা তাদের জন্য সেই সুযোগ রাখেনি। দক্ষিণ এশিয়ার দেশগুলো দীর্ঘদিন থেকে চীনকে মূলত আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাবে ভারসাম্য আনতে দেখেছে। দিল্লির বিপরীতে কার্যত বিনামূল্যে সহায়তার ডালা নিয়ে হাজির হয়েছে বেইজিং। এখন যদি চীন এই অঞ্চলে আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে শুরু করে, তবে বেইজিংয়ের উপর ভরসা করার আরও দৃশ্যমান মূল্য দিতে হতে পারে এই অঞ্চলের দেশগুলোকে। ভারত কিংবা চীনের সঙ্গে শক্তিশালী মিত্রতার পরও দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোকে নিজ প্রভাবে রাখতে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া দর কষাকষি বাড়িয়ে দিয়েছে। তবে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সাম্প্রতিক কূটনৈতিক বিতর্ক এটা মনে করিয়ে দিয়েছে যে এই প্রক্রিয়াকে খুব একটা সহজ হতে দেবে না বেইজিং। বিষয়টি এই অঞ্চলের দেশগুলো নিজেদের মতো করে নতুনভাবে ভাবার খোরাক জুগিয়েছে।